তো দেখ 72-এর থেকে 100 হচ্ছে 28% কম, মানে 100 থেকে 72 28 কম, তো 28% যেহেতু 100 থেকে কম তাই ডিক্রিজ। রুল নাম্বার 41-এ যাবো এবার। 41-এ বলেছে দ্য পপুলেশন অফ আ টাউন ওয়াজ রিডিউসড বাই 12% ইন দ্য ইয়ার 1980। In 1989 it was again reduced by 12%. তাহলে প্রথম বছরে 12% কমেছে, সেকেন্ড বছরে বলেছে 12% কমেছে। What is the percentage in the population in the beginning of 1990? তাহলে 88-এ কমেছে, 89-এ কমেছে। এবার বলছে যে 90 শুরুতে কত পার্সেন্ট হবে, পপুলেশন কত পার্সেন্ট কমেছে, ঠিক আছে? পপুলেশন কত পার্সেন্ট কমেছে, দুবারই কত করে কমেছে, 12% করে কমেছে। তো 12% করে যদি কমে তাহলে কত লিখবো আমি? 100 থেকে 12 কমালে 88, 8.8 ইন্টু পরেরটা তো 12%, তার মানে এক ঘর আগে দিলাম 8.8। জাস্ট এই দুটোর গুণ করব, গুণ করে যতটা কম আসবে 100 থেকে সেটাই ডিক্রিজ। বোঝা গেল? এবার যাচ্ছি রুল নাম্বার 42। The tax on commodity is diminished by 20%. কোন জায়গার ট্যাক্স, কোন কিছু ট্যাক্স 20% কমেছে, and its consumption increases by 15%, এবং তার চাহিদা বা ব্যবহার 15% বেড়ে গেছে। তাহলে এফেক্ট অন রেভিনিউ, রেভিনিউ এর উপর কি এফেক্ট দাঁড়াবে, ঠিক আছে? আচ্ছা দেখ, বলছে ট্যাক্স 20% কমে গেছে। তো ট্যাক্স যদি 20% কমে যায় তার মানে কত দাঁড়াচ্ছে? 80 দাঁড়াচ্ছে। 80 মানে 8 ইন্টু কনজাম্পশন 15% বেড়ে গেছে, তার মানে কত বেড়ে গেছে? মানে 115, এক ঘর আগে দশমিক, তাহলে কত দাঁড়ালো? 8 ইন্টু 11.5। এটা করে যেটা আনসার হবে সেটা যদি 100 থেকে বেশি হয় তাহলে লাভ, 100 থেকে যদি কম হয় তাহলে ক্ষতি। চলে যাচ্ছি পরের অঙ্ক 43। আচ্ছা, দেখ 43 বলেছে ট্যাক্স অন কমোডিটি is diminished by 25% and consumption increased by 25%. Find the effect on revenue. ট্যাক্স কমে গেছে 25%, আবার কনজাম্পশন বেড়ে গেছে 25%, তাহলে একবার কমেছে একবার বেড়েছে। আলটিমেট কি এফেক্ট দেখা দিল? 25% যদি কমে তাহলে কত দাঁড়াবে? 75 মানে 7.5 ইন্টু, আর পরের বার বেড়ে গেছে কনজাম্পশন 25%, তার মানে কত? 125 হয়েছে। 125 মানে 12.5। এ দুটো গুণ কর, জাস্ট এই দুটো গুণ কর। যদি 100 থেকে বেশি হয় তাহলে বেড়েছে, ইনক্রিজ হয়েছে, যদি 100 থেকে কম হয় তাহলে লস বা ডিক্রিজ হয়েছে। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি একটা রুল বলি, স্পেশাল রুল। যদি সেম নাম্বার, ভালো করে বলছি, সেম নাম্বার, এই ক্ষেত্রে 25, এই ক্ষেত্রেও 25, একবার বাড়বে একবার কমবে, তাহলে দুটো শর্ত, এক হচ্ছে সেম নাম্বার, একবার হচ্ছে বাড়বে আর একবার কমবে। যদি এরকম বলে তাহলে আমার এইটার থেকেও একটা শর্টকাট আছে, কি করতে হবে? 25, এই ক্ষেত্রে 25, তো 25 যদি হয় আমি এটাকে 10-এ আবারও কনভার্ট করবো, 2.5 একবার আগে। এটার জাস্ট স্কোয়ার করে দিতে হবে, আর কিচ্ছু না। আর স্কোয়ার করে যেটা আনসার আসবে সেটাই ডিক্রিজ, সবসময় ডিক্রিজ হবে। 25 মানে 625, 6.25 ডিক্রিজ, ঠিক আছে? রুল নাম্বার এবার যাব 44 এ বলেছে দ্য ল্যান্ড হোল্ডিং অফ আ পার্সন ইজ ডিক্রিজড বাই 10%। কোন একজনের ল্যান্ড হোল্ডিং মানে কৃষকের, ধরে নিই যে ল্যান্ডের সংখ্যা, পরিমাণ 10% কমে গেছে।
আর ডিউ টু লেট মনসুন, যেহেতু মনসুন মানে বৃষ্টি দেরিতে হয়েছে, প্রোডাকশন ডিক্রিজ বাই 8%। প্রোডাকশন আবারও 8% কমে গেছে। তাহলে প্রথমবার 10% কমলো, পরের বার 8% কমলো। হোয়াট ইজ দ্য এফেক্ট? তাহলে এফেক্ট কি দাঁড়ালো? দুবারই লস, একবার 10%, একবার 8%। তাহলে কত লিখবো বল? 10% আর 8%। যদি 10% হয় তাহলে লিখবো 90, আর একবার 8% মানে লিখবো 92। এক ঘর আগে দশমিক দিয়ে দেবো। তাহলে কত দাঁড়ালো? 9 ইন্টু 9.2। জাস্ট গুণ করে দিবি, 9 ইন্টু 9.2 গুণ করে যেটা আনসার হবে সেটাই। আচ্ছা, এবার 45 বলেছে the number of seats in a cinema hall is decreased by 5% and the price of ticket is also decreased by 5%। তাহলে দুবার 5% করে কমলো। তাহলে এফেক্ট অফ রেভিনিউ, রেভিনিউ এর উপর এফেক্ট কি পড়বে? যদি সিট সংখ্যা 5% কমে যায় আর হচ্ছে টিকিটের দামও 5% কমে যায়, দুটো ক্ষেত্রেই 5% কমে গেল, তাহলে রেভিনিউতে কি প্রভাব পড়বে? বোঝা গেছে আশা করি। 5% কমেছে বলে 95, এক ঘর আগে দশমিক। এক্ষেত্রেও 5% কমেছে, এক ঘর আগে দশমিক। 9.5 ইন্টু 9.5, এটা গুণ করে 100 থেকে কম আসবে। 100 থেকে যত কম আসবে সেটা হচ্ছে ডিক্রিজ হয়েছে। আমি অঙ্কগুলো আনসারটা বার করছি না, তোরা করে নে, আমি চাইছি তাড়াতাড়ি কমপ্লিট করতে। 45 হলো 46, 46। The number of seats in a cinema hall is increased by 25%. The price of ticket is also increased by 25%. তো এই ক্ষেত্রে কি বলেছে? যে সিনেমা হলের আসন সংখ্যা 25% বাড়লো আর টিকিটের দাম 10% বাড়লো। এফেক্ট কি হবে? তো একই রকম, দুটো ক্ষেত্রেই বাড়তি, একটা 25, একটা 10। তাহলে কি করব? একটা 25, একটা 10। তাহলে 25 যদি হয় 125, সরি 25 যদি হয় 125 আর 10 যদি হয় 110, গুণ করে দে, এক ঘর আগে দশমিক। তাহলে 12.5 ইন্টু 11, 12.5 ইন্টু 11 গুণ করলে যেটা আসে সেটা 100 থেকে যত বেশি সেটাই আনসার। রোল নাম্বার 47, land holding of a person is increased by 10% due to early monsoon, the production increases by 10%। তো এই ক্ষেত্রে দুটোই ইনক্রিজ করেছে, ল্যান্ড হোল্ডিং জমির পরিমাণ 10% বেড়েছে, আর তোর বৃষ্টি সঠিক সময়ে হওয়ায় আমার প্রোডাকশনও 10% বেড়েছে। তাহলে এফেক্ট অন রেভিনিউ, আমার লাভের কি প্রভাব পড়বে? দুটো ক্ষেত্রেই লাভ হয়েছে, এটা 10% করে। তো খুব সোজা ব্যাপার, 10% করে যদি লাভ হয় তাহলে দুবারই কত লিখবো আমি বল? দুবারই 10% করে লাভ হয়েছে, মানে 110 ইন্টু 110, এক ঘর আগে দশমিক, 11 ইন্টু 11, 121, 21 বেশি, 21% প্রফিট। রুল নাম্বার 48, দেখ 48 এ বলেছে a student has to secure 40% marks to get through। কোন একজন স্টুডেন্টকে 40% মার্কস পেতে হবে পাস করার জন্য। বোঝা গেল? 40% মার্কস পেতে হবে পাস করার জন্য। তারপরে কি বলেছে? if he gets 40 marks and fails by 40 marks, কোন একজন 40 মার্কস পেয়েছে এবং 40 মার্কসের জন্য ফেল করে গেছে, তাহলে কি দাঁড়ালো? 40 মার্কস, যেই 40 মার্কস পেয়েছে সে কিন্তু আরো 40 মার্কস পেলে পাস করতো। তার মানে 40 যোগ 40, যে 40 পেয়েছে সে আরো 40 পেলে পাস করতো। তার মানে 80 মার্কস পেলে কিন্তু পাস করতো। এটা কিন্তু মার্কস, হ্যাঁ, 80 মার্কস পেলে পাস করতো। এবার আবার পার্সেন্টেজে কিন্তু বলেছে যে 40% মার্কস পেলে পাস করতো। তাহলে এই 80% মার্কস মানেই কিন্তু 80 মার্কস মানেই কিন্তু 40% মার্কস। এই জায়গাটা ভালো করে বুঝে নে। 40 যোগ 40 নাম্বার 80 মার্কস, এই 80 মার্কস মানেই হচ্ছে 40% নাম্বার। তারপরে কি বলছে? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস সেট ফর দ্য এক্সামিনেশন। তাহলে এক্সামিনেশনের জন্য মার্কস কত ছিল?
মানে ফুল মার্কস, এক্সামিনেশনের ফুল মার্কস কত ছিল। তো খুব সহজ ব্যাপার, ফুল মার্কস সবসময় 100% হয়। আমরা কি বলেছিলাম, যেটা জানতে চাইবে সেটাকে ওপরে দেবো আর দুটোর মধ্যে কম্পেয়ার করব। এটার ক্ষেত্রে কি কম্পেয়ার করা যায়, 80 আর 40% সেম। এবার মার্কস জানতে চেয়েছে ফুল মার্কস, ফুল মার্কস যেহেতু জানতে চেয়েছে তার জন্য আমি কি করব, মার্কসটাকে ওপরে দেবো 80/40। এটুকু না বোঝার কথা নয়, আগের গুলো যেগুলো হয়েছে সেগুলো এরকম ভাবে বোঝানো হয়েছে। তো 80/40 আর কত পার্সেন্ট মার্কস, ফুল মার্কস মানে 100 ইন্টু 100 করে দিলাম, এটা কেটে দেন, এটা 2 সমান সমান 200। ফুল মার্কস হচ্ছে 200, বোঝা গেছে। 48 হলো। এবার পরের রুল হচ্ছে 49, বলছে আর ক্যান্ডিডেট স্কোরস 25% and fails by 30 marks। একজন 25% মার্কস পেয়েছে এবং 30 মার্কসের জন্য ফেল করে গেছে। তাহলে 25% মার্কসের সঙ্গে কিন্তু আরো 30 মার্কস পেলে তাহলে সে পাস করতো। এই জায়গাটা ক্লিয়ার? বলছে while another candidate who scores 50% marks gets 20 marks more than the minimum required marks to pass in the examination। বলছে এবং যে 50% মার্কস পেয়েছে সে কিন্তু 20 মার্কস বেশি পেয়েছে। তাহলে যে 25% পেয়েছে সে 30 মার্কস কম পেয়েছে, আর যে 50% পেয়েছে সে 20 মার্কস বেশি পেয়ে গেছে। বলছে then the minimum required marks to pass the examination, find the maximum marks for the examination। তাহলে কত মার্কস পেলে পাস করা যাবে। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে ফুল মার্কস কত, পরীক্ষার ফুল মার্কস কত। তো দেখ এই ক্ষেত্রে যে 25% মার্কস পেয়ে যে 25% মার্কস পেয়েছে সে কিন্তু 30 মার্কসের জন্য ফেল করেছে, 30 মার্কসের জন্য। আবার যে 50% মার্কস পেয়েছে সে কিন্তু 20 মার্কস বেশি পেয়েছে। তাহলে এটা কোন একটা জায়গা, মাঝখানের কোন একটা জায়গা যেখানে পাস মার্কস সেট করা আছে, মাঝখানে কোন একটা জায়গা, এই দুটো পার্সেন্টেজের কোন একটা মাঝখানে পেলেই পাসটা হয়ে যেত। আবার এইদিকে দেখ, এটা যদি নিউট্রাল হয়, এই জায়গাটায় পাস মার্ক হয়, তাহলে সে কিন্তু 30 মার্কস মাইনাসে রয়েছে, মাইনাসে 30 মার্কস রয়েছে। আবার এইদিকে কি বলছে যে বেশি পেয়েছে, 20 মার্কস বেশি পেয়েছে। তাহলে এই দুটো জাস্ট আমরা বিয়োগ করব। 25 থেকে 50 আসতে আমার লেগেছে 25%। এই 25% মানেই হচ্ছে 50 মার্কস। এইটা ভালো করে বোঝ, এইটা কিন্তু একটা মাইনাসে আছে। পাস মার্ক যদি এই জায়গাটায় নিউট্রালে হয়, 30 মার্কস কম পেয়েছে এইদিকে আছে, পাসের থেকে 30 মার্ক এইদিকে রয়েছে। আবার যে 50% মার্কস পেয়েছে সে কিন্তু এইদিকে 20 বেশি পেয়ে আছে, ঠিক আছে। আবার যে 25% পেয়েছে সে কিন্তু এই জায়গায় রয়েছে, যে 50% পেয়েছে সে কিন্তু এখানে রয়েছে। তাহলে এই 25 থেকে 50 অব্দি যেতে আমার 25%, এই গ্যাপ যেটা, ডিস্টেন্স যেটা, সেটা কিন্তু 25%। আর সংখ্যা হিসাবে গ্যাপ কত, 30 যোগ 20 50। ভালো করে বুঝে না এটা, এটা কিন্তু পার্সেন্টেজ ঠিকঠাকই চলছে, সোজা পথে চলছে। 25 থেকে 50 অব্দি যেতে 25, আর এটা এই জায়গাটা কিন্তু শূন্য ধরে নিলাম, শূন্য। এবার যে তোর পাস করতে পারেনি সে কিন্তু 30 মার্কস কম পেয়েছে, তাহলে 30 মার্কস ব্যাকে পেয়েছে। এই 30 মার্কসটাকে কভার করতে হতো, সেই কভার করার পরে যে 50% পেয়েছে সে আরো 20 পেয়েছে। তাহলে যে 25 পেয়েছে সে 50% পেয়েছে, তার থেকে 25% মার্কস বেশি পেয়েছে। আর এখান থেকে এটুকু কভার করতে থাকে এই 30 প্লাস এই 20, 50 বেশি পেতে হয়েছে। তার মানে অ্যাজ পার কোশ্চেন এই 25% মার্কস মানেই হচ্ছে 50। এই জায়গায় ক্লিয়ার করে নে আগে, এই 25% মার্কস মানেই 50। তাহলে 1 মানে কত, 1 মানে 50/25, আর 100 মানে কত, 100 মানে ফুল মার্কস। তাহলে 50/25 ইন্টু 100, তাহলে এটা ফুল মার্কস বেরোলো। 2 সমান সমান 200 হচ্ছে ফুল মার্কস, ফুল মার্কস। এটা ফুল মার্কস বের হলো। এবার বলছে কত পার্সেন্ট মার্কস পেলে পাস করা যাবে।
এটা আমি মুছে দিই একটুখানি। এই জায়গাটা কাজে লাগবে। দেখ 1% মানে হচ্ছে 50, 50/25। আমি যদি এইটুকু সলভ করি তার মানে কিন্তু 2 দাঁড়ায়। 1% মার্কস মানে 2। এটুকু ক্লিয়ার কর। 1% মার্কস মানে 2। এবার এটা একটু মুছে দিচ্ছি। দেখ আচ্ছা, আমি কি বললাম 1% মার্কস মানে 2। তাহলে আমি ওটাকেই ঘুরিয়ে লিখতে পারি 2 মার্কস মানে হচ্ছে 1%। এটাও লেখা যায়। এইবার যে 25% মার্কস পেয়েছিল সে কিন্তু আরো 20 পেলে পাস করতো। সরি, যে 25% মার্কস পেয়েছিল সে কিন্তু আরো 30 পেলে পাস করতো। তাহলে মার্কসটাকে আমি পার্সেন্টেজে যদি কনভার্ট করে নিতে পারি তাহলেই হয়ে যাচ্ছে। 2 মার্কস মানে 1%, 1 মার্কস মানে কত? 1/2%। আর 30 মার্কস কম পেয়েছিল, 30 মার্কস মানে কত? 1/2 ইন্টু 30, 15%। তাহলে যে কিনা 25% মার্কস পেয়েছিল সে কিন্তু আরো 30 মার্কস পেলে পাস করতো, অথবা এটা ইকুয়ালস টু 15%। তাহলে আমরা বলতে পারি 25% যে মার্কস পেয়েছিল সে আরো 15% মার্কস পেলে পাস করতো। তাহলে অ্যাড করে দিই 15% সমান সমান 40%। তার মানে 40% মার্কস পেলে সে পাস করে যেত। তার মানে পরীক্ষায় পাস করার জন্য পাস মার্ক ছিল 40%। নেক্সট, বলছে in measuring the sides of a rectangle, one side is taken 5% excess and the other 40% deficit. Find the error percent in area calculated from the measurement. তাহলে কোনো একটা চতুর্ভুজের তোর কোনো একটা সাইড 5% বেশি নেওয়া হয়েছে আর কোনো একটা সাইড 4% কম নেওয়া হয়েছে, কম করা হয়েছে। তাহলে হিসাব করলে তার এরিয়া মেজারমেন্টের কত এরর হবে, কম বা বেশি হবে। ঠিক আছে, তো প্রথমটায় বলছে 5% এক্সেস নেওয়া হয়েছে। তো এক্সেস যদি নেওয়া হয়, আমরা কি শিখেছি? 5% এক্সেস মানে 105, এক ঘর আগে দশমিক 10.5 ইন্টু পরেরটা বলছে 4% ঘাটতি নেওয়া হয়েছে, ডেফিসিট। তার মানে কত লিখবো? 96 লিখবো। 9.6 জাস্ট এই দুটো গুণ করে দে। গুণ করে কি করতে হবে? 100 থেকে কম বা বেশি বিয়োগ করতে হবে। এবার 100 থেকে যদি কম হয় তাহলে ঘাটতি, ডেফিসিট হয়, আর 100 থেকে যতটা বাড়তি হবে ততটা কি হয়? লাভ বা এক্সেস হয়। রুল নাম্বার 51, if one side of a rectangle is taken increased by 20% and other is increased by 5%, find the percent value by which the area changes. তাহলে প্রথমটা 20% বাড়তি নেওয়া হয়েছে, পরেরটায় 5% বাড়তি নেওয়া হয়েছে। একই রকম, আমি আর ডিসকাস করলাম না বেশি। প্রথমবার 20% বেশি মানে কত লিখবো? 120 এক ঘর আগে। পরেরটায় 5% বেশি মানে 105 লিখবো এক ঘর আগে। জাস্ট 12 ইন্টু 10.5 করে দে, এটাই आंसर। 52 একই রকম অঙ্ক বলেছে, প্রথমটা 5% ডেফিসিট, পরেরটা 4% ডেফিসিট। তাহলে এরিয়া ক্যালকুলেশনে কি ঘাটতি হবে? ঘাটতি কতটা হচ্ছে? প্রথমটায় 5% ডেফিসিট মানে 95 ধরবো, এক দশমিক। পরেরটা বলেছে 4% ডেফিসিট, তাহলে কত ধরবো? 4% মানে 100 থেকে 4 কম 96, 9.6, 9.5 ইন্টু 9.6 জাস্ট গুণ করে দেবো। 100 থেকে কম হবে, যতটা কম হবে ততটা ঘাটতি বা ডেফিসিট। রুল নাম্বার 53, রুল নাম্বার 53 তে বলেছে in an examination 40% students
failed in math, 30% failed in English, and 10% failed in both. কোন একটা এক্সামিনেশনে 40% ম্যাথে ফেল করেছে, 30% ইংলিশে ফেল করেছে, আর 10% উভয় বিষয়েই ফেল করেছে। Find the percentage of students who passed in both the subjects. তাহলে কত লোক উভয় বিষয়ে পাস করেছে, ঠিক আছে? কি করতে হয়, কত ফেল করেছে প্রথমে দেখে নিই। কত ফেল করেছে, প্রথমটা ফেল করেছে হচ্ছে 40, পরেরটা ফেল করেছে 30। একটাই ফেল করেছে 40 আর একটাতে ফেল করেছে 30, আর উভয় বিষয়ে হচ্ছে তোর 10। তো উভয় বিষয়ে যেটা বলবে সেটা এটার থেকে বিয়োগ করে দেবে। এটা কত আসছে 70, এটার থেকে উভয় বিষয় যেটা বলবে সেটা বিয়োগ করে দেবো 10, সমান সমান কত হচ্ছে 60%। 60% ফেল করেছে, 60% ফেল করেছে, তাহলে পাস করেছে কত? টোটাল ক্যান্ডিডেট সবসময় পার্সেন্টেজে 100 হয়, 100 থেকে 60 বিয়োগ করে দেয়, 40% পাসড। বোঝা গেছে? ফিফটি ফোর বলছে a man spends 75% of his income. একজন মানুষ তার 75% ইনকামের 75% খরচা করে। His income increased by 20% and his expenditure also increases by 10%. Find the percentage increase in savings. বলছে তার ইনকাম 20% বাড়লো আর এক্সপেন্ডিচারও 10% বাড়লো, তাহলে তার সেভিংস কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? 54। ধরে নিই একজন মানুষের ইনকাম হচ্ছে ফার্স্ট টাইম 100 টাকা। ভালো করে বুঝবি, 100 টাকা যদি ইনকাম হয়, সে 75 টাকা যদি খরচ করে, এটা ইনকাম, এটা হচ্ছে এক্সপেন্ডিচার, আর এটা হচ্ছে সেভিংস। তো যদি ইনকাম 100 হয় আর এক্সপেন্ডিচার 75 হয়, তাহলে সেভিংস কত? 25। সেকেন্ড টাইম কি বলেছে? বলেছে ইনকাম বেড়েছে কত? 20%, তাহলে কত হয়েছে? 110 হয়েছে। এক্সপেন্ডিচার বেড়েছে কত? বলছে এক্সপেন্ডিচার বেড়েছে 10%, তাহলে 10% কত হবে? 75 যোগ 10% করা শিখিয়েছি, 7.5 সমান সমান